টাকা পাচার করেছে কয়েকটি পরিবার ও গোষ্ঠী। ৬ মাসের মধ্যে সব সম্পদ জব্দে কাজ করছে সরকার, জানালেন গভর্নর। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই, ধসে পড়া খাত সংস্কারের প্রয়োজন নির্বাচিত সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। মঙ্গল নয়, আনন্দ শোভাযাত্রায় হবে এবারের বর্ষবরণ। সাময়িক বন্ধ থাকবে ঢাবি, শাহবাগ মেট্রো স্টেশন, ক্যাম্পাসে প্রবেশেও কড়াকড়ি। এবং নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি লাশ উদ্ধার। মরদেহগুলো ৫ দিন আগের পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। দেশের কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল পরিমাণ টাকা পাচার করেছে। আগামী ৬ মাসের মধ্যে বিভিন্ন দেশে সে সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। সেজন্য বিদেশ সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে সরকার। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেন, কারা কোথায় কিভাবে সম্পদ জমা করেছে তার তালিকা করা হচ্ছে। গভর্নর বলেন, দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়ে ২৬ থেকে ২৭%, রপ্তানি বাড়ছে, রিজার্ভ জমা হয়েছে ৪ মাসের। পাচার হওয়া অর্থ ফেরত আনার যে উদ্যোগ, এটা একেবারেই বাংলাদেশের জন্য নতুন। আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি এই ধরনের প্রবলেম আগে ফেস করি না, এবং ফেস করে থাকলেও এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়নি। এই প্রথম আমরা এটা করছি, এবং সেই জন্য আমাদের অনেক এটাকে বলা হয় যে লার্নিং কার্ভ, অর্থাৎ আমরা নিজেরাই শিখছি কীভাবে এটা কাজ করতে হয়। কারণ এটা তো আর দেশের আইনে হবে না, এটা তো বিদেশিদের সাথে আমাকে সংযোগ স্থাপন করতে হবে। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশের ধসে যাওয়া খাতগুলো সংস্কারে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে ফ্যাসিবাদ কায়েম করে পতিত আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছিল। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। বিগত সরকারের ধসে যাওয়া স্বাস্থ্য খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এ খাতের নানা প্রতিকূলতা ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর কমিউনিটি চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করেছে বিগত সরকার। বিএনপি এই পরিস্থিতির পরিবর্তন চায়। শেখ হাসিনা সহ তারা আজকে ভারতে দিল্লিতে আজকে মেহমান হিসেবে আছে, অথচ আমাদেরকে যে কূটনৈতিক সম্পর্ক, সেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা সব কিছু ভেঙে চুরমার করে সারা দেশ থেকে লুটপাট করে সমস্ত দেশের রাষ্ট্রীয় সম্পদকে দেশের বাইরে পাচার করেছে। স্বাস্থ্য খাতকে নতুন আদলে গড়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের সব খাত ঠিক করতে সবার আগে দরকার নির্বাচিত সরকার। বিএনপি আন্দোলন করেছে শুধুতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা জোর করে ক্ষমতায় ছিল। আমার তরুণ সমাজ বলতে পারবে না তারা ভোট কি জিনিস, সেটা তারা চেনে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। অনির্বাচিত সরকারের দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। এ সময় ক্ষমতায় না গেলেও বিএনপি সব সময় জনগণের পাশে থাকবে বলেও মন্তব্য করেন দলটির এই বর্ষিয়ান নেত্রী। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সে কাজ। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জন্য আমাদের মঙ্গল নয়, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এবার বাংলা নববর্ষ বরণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্ণাঢ্য এ শোভাযাত্রা চলাকালে সাময়িক বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। বিকেল 5টার পর ঢাবি ক্যাম্পাসে প্রবেশও থাকবে কড়াকড়ি। আরও জানাচ্ছেন ইমার আসাদ। বাংলা নববর্ষের আর বেশি দেরি নেই, আর বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারও এর ব্যতিক্রম নেই।
শোভাযাত্রার জন্য চারুকলা অনুষদ তৈরি করেছে 7টি বড় মোটিফ। ফিলিস্তিনের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে থাকছে তরমুজের ফালির বড় একটি মোটিফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্রিফিংয়ে জানানো হয়, আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। শোভাযাত্রা সুশৃঙ্খল রাখতে মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন সাময়িক বন্ধ থাকবে। রেলের নিরাপত্তা এবং ক্রাউড নিয়ন্ত্রণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করা ও ফ্যাসিবাদ মোটিভের ব্যাখ্যাও দেন ঢাবি উপাচার্য। পরিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখাভায়। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। বিকেল 5টার পর ক্যাম্পাসে নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে পুলিশ জানিয়েছে 5 দিন আগে তাদের হত্যা করা হয়। এদিকে এ ঘটনায় ইয়াসিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্থানে কয়েকটি বস্তার পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা 999-এ কল করেন। পরে পুলিশ পৌঁছে বস্তাবন্দি লাশগুলো উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, খণ্ডিত মরদেহগুলো একই পরিবারের 2 নারী ও 1 শিশুর। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার লামিয়া আক্তার, তার বোন স্বপ্না আক্তার ও লামিয়ার শিশু সন্তান আব্দুল্লাহ। আজকে সকালবেলা ওইখানে কুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরোয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত দেখা, পরে থানায় ইনফর্ম করছে, পরে আইসা এখানে লাশ পেয়েছে। মোবাইলটা তো বন্ধ, তুমি দেখো তো ওই তো ইমু চালায়, তোমার লাগে তো খাতির আছে, দেহ তো জিজ্ঞেস করা। পরে যখন চালু দিয়ে দেখে যে এই অবস্থা, পরে আমার লগে লগে ফোন করে, দেখ তো তুই যাই আর দেখ তোর লাশটা কি তোর বই নিয়ে। বাবা বেচতো, গাঁজা বেচতো, আবার অটো চালাইতো, টিয়ার অভাব পড়তো, বন্যারায় মারতো, বন্যা ওই জামাই ওর বউরও মারতো, বড় বন্ধু মারতো। ওই অনেক অশান্তি করে আন্টি, খুব অশান্তি করে, টাকা পয়সার লাগে নেশা ভানি করে, ওরে ইয়াদ দিছিলাম, ওই রেবের অফিসে দিছিলাম। মেয়েরা গার্মেন্টসে সার্কি করে খাওয়া, হয়তো নিশার টাকা লয়ে মারামারি লাগছে, এছাড়া একটা নিশা খান, এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। পারিবারিক কলহের জের ধরে অন্তত 5 দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে। লামিয়ার স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছেন পুলিশ। গ্রেফতার ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারের ঈদ উল ফিতরে ঈদ যাত্রায় 300 দুর্ঘটনায় 322 জনের মৃত্যু হয়েছে। বরাবরের মতো এই দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল, যা মোট সড়ক দুর্ঘটনার 42.85%। 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পরিবহনের বেপরোয়া গতি আর মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্যের কথা বলছে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। সড়ক দুর্ঘটনা কিংবা তার থেকে মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ, এগুলো বাংলাদেশে নৈমিত্তিক ঘটনা। পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে প্রায় প্রতিদিনই শিরোনাম হয় সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা। বছর জুড়ে তো দুর্ঘটনা আছেই, তবে ঈদযাত্রার 5-6 দিনে সংখ্যা বাড়ে কয়েক গুণ। এবার ঈদে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা 315টি। এতে প্রাণ ঝরেছে 322 জনের, আর আহত প্রায় 850। সম্প্রতি এমন পরিসংখ্যান প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথের 21 দুর্ঘটনায় 20 জন এবং নৌপথে 4 দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। সড়ক, রেল, নৌ মিলিয়ে 340 দুর্ঘটনায় 350-র বেশি মানুষের মৃত্যু হয়।
বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত ও 155 জন আহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার 42.85%। আর মোট মৃত্যুর 46.89% হয়েছে মোটরসাইকেলে। বিশ্লেষণে দেখা যায় মোটরসাইকেলের পাশাপাশি 16.56% বাস, 14.86% ব্যাটারি চালিত রিক্সা, 14.43% ট্রাক কাভার্ড ভ্যান এবং কিছু দুর্ঘটনার কারণ মাইক্রো এবং নসিমন করিমন। দুর্ঘটনার 27.30% মুখোমুখি সংঘর্ষ, 42.22% পথচারীকে গাড়ি চাপা দেয়া আর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা 20%। দুর্ঘটনার 38.41% জাতীয় মহাসড়কে, 21.26% আঞ্চলিক মহাসড়কে আর ফিডার রোডে দুর্ঘটনার পরিমাণ 34.6%। মহাসড়কে ব্যাটারি চালিত ও অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি। সরকারের নির্দেশনা থাকার পরেও জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন পরিবহন বন্ধ করা যাচ্ছে না। মহাসড়ক নির্মাণের ত্রুটি, ট্রাফিক আইন অমান্যের প্রবণতা, উল্টো পথে যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া যানবাহনের মতো ঘটনা দীর্ঘদিনের ব্যাধি। প্রশ্ন হচ্ছে, এগুলো কেন কমানো যাচ্ছে না? এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। দুর্ঘটনার কারণ চিহ্নিত, কিন্তু প্রতিকারের ব্যবস্থা কতটুকু হচ্ছে বাংলাদেশে, এখানেই বেশি গুরুত্ব দিতে বলেছেন বিশেষজ্ঞরা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। চীনা পণ্যের উপর 145% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের ক্ষেত্রে 90 দিনের জন্য শুল্ক স্থগিত করা হলেও চীনের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এতে নতুন এক বাণিজ্য যুদ্ধের মুখে এখন বিশ্ব। তবে চীনের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ দুশ্চিন্তার বিষয় হলেও বাংলাদেশের জন্য তা নিয়ে আসতে পারে নতুন সুযোগ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। 125% নয়, বরং 145% শুল্ক আরোপ করা হয়েছে চীনা পণ্যে। এমনই তথ্য দিয়েছে হোয়াইট হাউস। কেন 145% শুল্ক আরোপ করা হয়েছে তারও ব্যাখ্যা দেয়া হয়েছে। হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়ে বলছে, ট্রাম্পের নতুন ঘোষণায় চীনা পণ্যের ওপর শুল্ক 84% থেকে বৃদ্ধি করে 125% করা হয়। তবে নিষিদ্ধ ঔষধ ফ্যান্টালাইন সংক্রান্ত বিতর্কে চীনের ওপর আরও 20% শুল্ক আগে থেকেই ধার্য রয়েছে। ওই 20% শুল্কের সঙ্গে বর্ধিত 125% শুল্ক কার্যকর হবে। ফলে চীনা পণ্যের মোট শুল্কের পরিমাণ হবে 145%। এমন চড়া শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের দাম হবে আকাশ ছোঁয়া। এমনিতেই যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক ও জুতাসহ কৃষিজাত পণ্যের বড় অংশ আমদানি করে এশিয়া থেকে, যার মধ্যে তালিকায় সবার আগে রয়েছে চীনের নাম। এরপর রয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্ডিয়া ও মালয়েশিয়ার নাম। বাংলাদেশের পণ্য রপ্তানিকারকেরা মনে করছেন, এ শুল্ক শেষ পর্যন্ত বহাল থাকলে চীন থেকে পণ্য ক্রয় মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরে আসতে পারে। এতে বাংলাদেশের লাভবান হওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর এক পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে এখন থেকে $2 একটি কটন টি শার্ট চীন থেকে আমদানি হলে মোট শুল্ক দিতে হবে $2.83, যা ভিয়েতনাম ও বাংলাদেশ থেকে পড়বে $0.53। এতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে বাণিজ্যের দ্বার আরও প্রশস্ত হবে। 3 মাসের জন্য শুল্ক স্থগিত করায় বাংলাদেশ কিছুটা সময় পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনায় বসার। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সরকারি ক্রয় দ্বিপাক্ষীয় চুক্তি করতে সম্ভব হলে স্বস্তি ফিরতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল 4:52 দিকে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত বাংলাদেশ সীমান্তে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে 26 কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল 10 কিলোমিটার।
রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা না গেলে 24শে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। মিরপুর পল্লবীর এক সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উৎসব ও শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা 16 আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত এম আব্দুল বাতেন সহ মহানগরী নেতৃবৃন্দ। বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানান। একই সঙ্গে জাতিসংঘ, ওআইসি সহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দিয়ে যাচ্ছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রে। 15 বছর যেই জায়গায় দাঁড়াতে পারি নাই, এই তাদের জীবনের মাধ্যমেই, রক্তের মাধ্যমেই কিন্তু এইরকম একটি উন্মুক্ত পরিবেশ আমরা পেয়েছি, ঠিক না? আজকে কিন্তু এখানে যদি এরকম কথাবার্তা হতো, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে ইসলামের কথা বললে অনেক আগে ঘেরাও করে নিয়ে যাইতো। অসহনীয় গরমের সঙ্গে ঘামাচিতে ত্বকে র্যাশ বা চুলকানির সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। সারা শরীরে চুলকানি সহ লাল দানা ও সেই সঙ্গে জ্বরে ভুগছেন তারা। গরমে শরীরে ঘামের সংস্পর্শে এসে ছত্রাক থেকেই ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় বলে জানালেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার তুষার মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। এ সময়ের আর্দ্র বাতাসে বৃদ্ধি পেতে শুরু করেছে নানা রোগ জীবাণু। শরীরে সৃষ্ট ঘাম এবং ধুলাবালিতে দ্রুত বেড়ে যায় ছত্রাক, আর এ থেকে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের ক্ষত ও চুলকানি। 1 বা 1.5 মাস ধরে র্যাশ ও চুলকানি সহ জ্বরের প্রকোপ অনেক বেশি বলে জানান রোগীর স্বজনরা। বড় বড় ফোড়া উঠতো, ফোড়া উঠলে মলম দিলে আবার যাইতো গা, আবার উঠতো আবার যাইতো গা, লাল লাল হয়ে থাকে আবার জায়গা। 5 মিনিট 10 মিনিট পর পর পুরো শরীর অ্যালার্জি বড় বড় হয়ে যায়। চুলকানিটা একটু বেশি, কান্নাকাটি করতেছে। আবহাওয়াজনিত কারণেই এই র্যাশ উঠতে পারে বলে মনে করেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার তুষার মাহমুদ। কোভিড টিকা নেওয়া পরবর্তী অনেকের শরীরে এ সময় র্যাশ টিকা এবং তা শরীরে প্রদাহ সৃষ্টি করছে বলেও জানান তিনি। অনেক রোগীদের মধ্যে আমরা পাচ্ছি যে শরীরে হাতে পায়ে চুলকানি এবং ছোট ছোট দানাদার র্যাশ হচ্ছে এবং কিছুগুলির মধ্যে পানি। এই সার্ভিস রোগের কারণে হচ্ছে কিনা সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে, কারণ এটা না হলে খুব দ্রুত বাড়ির অন্যান্য মেম্বারদের মধ্যেও ছড়িয়ে যায়। করোনা ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিনই তো অ্যাভেলেবল ছিল। অনেক ধরনের ভ্যাকসিনের প্রভাবে বিভিন্ন রকমের বর্তমানে মানে হিউম্যান নেচারে পরিবর্তন আসছে। কিছু কিছু রোগের প্রকোপ বাড়ছে, কিছু কিছু ভাস্কুলাইটিসের প্রমাণ পাওয়া যাচ্ছে। কোন স্থানে চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিলে সেখানে হাতের স্পর্শ বা ঘষাঘষি না করে আক্রান্ত স্থানে কেলামিলন জাতীয় মলম দেওয়ার পরামর্শ দেন তিনি। সঠিক রোগ নির্ণয় করে আক্রান্তকে দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিলেন এই চিকিৎসক। কিছু লোশন আছে যেমন ক্যালামিলন ধরনের লোশন, এইগুলি ব্যবহার করলে ওটা ছড়ানোটা এবং চুলকানিটা একটু কিছুটা কম হয়। তবে অনেক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগসও এখন ব্যবহার করা হচ্ছে। নিজে বাসায় বসে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যাবে না, অবশ্যই একটু আইসোলেটেড অবস্থায় থাকতে হবে। ত্বকের যে কোনো সংক্রমণে ক্রিম, লোশন বা যে কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি। তবে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এই বর্তমান দেশের বাইরের খবর। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। 1.5 বছরে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 50,900। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে রোগ ব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় 3 শিশুসহ নিহত হয়েছেন 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হতাহতের এই ঘটনা ঘটে। পাইলট ছাড়া নিহতদের সবাই স্পেনের পর্যটক। খেলার খবর। চলতি অর্থ বছরে ক্রীড়া বাজেট বাড়াতে পারে সরকার। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে দেশের 64টি জেলা নিয়ে হতে পারে জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএসপিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুষ্ঠানের পুরস্কৃত করা হয় মেহেদি মিরাজ, নাহিদ রানা ও ঋতুপর্ণা চাকমাকে। পুরোটা জানাচ্ছেন মোদাসের আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন। 1962 সালে প্রতিষ্ঠিত হয় দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বা বিএসপিএ। আর 1964 সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে হয়ে গেল 2024 সালের বিভিন্ন ক্যাটাগরিতে কুল বিএসপিএ অ্যাওয়ার্ড। এবারে একই সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদ ও ক্রিকেটার হলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পুরস্কৃত হবার পর মিরাজ কৃতজ্ঞতা জানাতে ভুলেননি আয়োজকদের। ধন্যবাদ দিতে চাই বিএসপিকে। তারা প্রতি বছর যে আয়োজনটা করে থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য এটা একটা অনুপ্রেরণা। আর আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি কয়েকবার পেয়েছি, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। এদিকে ঋতুপর্ণা চাকমাও হয়ে ওঠেন আরেক উজ্জ্বল নক্ষত্র, হয়েছেন বর্ষসেরা ফুটবলার এবং দর্শকদের ভোটে সেরা স্পোর্টস পার্সন। যদিও লিগ খেলতে ভুটানে থাকায় উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে, ভিডিও বার্তায় জানিয়েছেন শুভেচ্ছা ও ভালো লাগার কথা। আমাকে সম্মানিত করা বিএসপি এবং দেশের ফুটবল প্রেমীদের অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। তিনি জানালেন ক্রীড়াঙ্গনে অর্থ বরাদ্দ বাড়ানো সহ জেলা ভিত্তিক ফুটবল আয়োজনের পরিকল্পনার কথা। আগামী 2-3 মাসের মধ্যেই প্রত্যাশা করছি 64টা জেলাকে এনগেজ করে আমরা একটা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। অনুষ্ঠানে সেরা উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হন নাহিদ রানা। আর্চারি বিভাগে সেরা হন সাগর ইসলাম। বর্ষসেরা আম্পায়ার হন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। দলগত সাফল্যের দিক থেকে সেরা হয় জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল। সেরা দাবারু হন মনন রেজানির। সব মিলিয়ে 15টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের দেয়া হয় পুরস্কার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। বিপুল পরিমাণ টাকা পাচার করেছে কয়েকটি পরিবার ও গোষ্ঠী। 6 মাসের মধ্যে সব সম্পদ জব্দে কাজ করছে সরকার, জানালেন গভর্নর। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই, ধসে পড়া খাত সংস্কারের প্রয়োজন নির্বাচিত সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। মঙ্গল 9 আনন্দ শোভাযাত্রায় হবে এবারের বর্ষবরণ। সাময়িক বন্ধ থাকবে ঢাবি, শাহবাগ মেট্রো স্টেশন, ক্যাম্পাসে প্রবেশেও কড়াকড়ি। এবং নারায়ণগঞ্জে শিশুসহ 3 জনের বস্তাবন্দি লাশ উদ্ধার। মরদেহগুলো 5 দিন আগের পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।